তুমি আমার ভালোবাসার মান দিয়েছো। বসো। মানুষ যখন দুঃখী হয়ে অন্ধকার ঘরে একা বসে থাকে, বিশ্ব সংসারের উপর অভিমান করে, ঈশ্বর সেই দুঃখী মানুষের দুঃখে কিন্তু দুঃখী হন। আর তখন তিনি সমস্ত সুখ, আনন্দ, আশা, ভরসা সেই দুঃখী মানুষের ঘরে পাঠিয়ে দেন। আশীর্বাদ করি, স্বামী সন্তানকে নিয়ে সুখী হও। আমি আপনার যা ভালোবাসা পেয়েছি, যে স্নেহ পেয়েছি, তার কোনো তুলনাই হয় না। নিজের জনকে তো সবাই ভালোবাসে, সবাই আগলে রাখে, কিন্তু আপনার ভালোবাসা, আমার মা বাবার ভালোবাসা, আমার স্বামীর ভালোবাসারও উপরে স্থান দিয়েছি। এখন আমার নিশ্চিত ভবিষ্যতে অন্ধকারতম দিনেও আপনার কথা মনে করে আমার মুখে হাসি ফুটবে। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, এই জীবনে যদি আর কোনোদিনও আপনার সাথে আমার দেখা না হয়। আমি যাব তোমার সঙ্গে দেখা করতে কলকাতায়। আর তোমার সংসার, স্বামীকে চোখের দেখা দেখব না? আর যে নতুন জীবন তুমি এই পৃথিবীতে আনবে, তাকে স্বাগত জানাতে আমাকে তো যেতেই হবে। সত্যি? আপনি সত্যি বলছেন দিদি? তোমার সাথে সাথে আমার নিজেরও তো আত্মপ্রকাশের দিন শুরু হয়েছে ময়ূরাক্ষী। মৌরি, দিদি, গাড়ি চলে এসেছে। নিয়ে যাও তোমার বন্ধুকে। ওর জীবনের নতুন অধ্যায় পা রাখার জন্য ও প্রস্তুত। নিখিলকে আমার শুভেচ্ছা জানিও। সাবধানে যাও।
নাও কফিটা খেয়ে নাও। এখন তো মনে হচ্ছে মৌরির আশা আমাদের ছেড়ে দিতে হবে। এতদিন শুনে এসেছি একটা মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে। আমাদের সাথে যে এমনটা ঘটবে কে জানতো? তাহলেই ভাবো নিখিলের মনের অবস্থাটা এই মুহূর্তে কিরকম। বুঝি, কিন্তু কি করে ওকে সান্ত্বনা দেব বলো তো? সমরেশ, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো, এই কথাটা তোমার দাদার সঙ্গে কি মায়ের সাথে আমি শেয়ার করতে পারবো না। ওরা তো সবসময় ভাবে যে আমি রুদ্রকে সহ্য করতে পারি না। নলিনীর কিছু হয়েছে নাকি? ওকে কিছু বলেছে তোমায়? বললে তো ল্যাটা চোখে যেত। তুমি জানো না আমার ছেলেমেয়েরা কিরকম চাপা স্বভাবে, নিজেদের মধ্যে ওরা কিচ্ছু শেয়ার করে না। সমরেশ, এখনো আমার কিছু হলে আমি আমার দাদাকে 14 বার ফোন করি, অথচ বৌদি তুমি তুমি কেন এখনো নলিনীকে নিয়ে এত টেনশন করছো? ভালো আছে তো, রুদ্র যথেষ্ট ভালো কাজ করছে, ওর ক্যারিয়ার যথেষ্ট ভালো দিকে টার্ন করেছে, ভালো রোজগার করছে, ও একটা হীরের আংটি গিফট করেছে ওকে, খুব ভালো আছে বৌদি। ওরা ভালো নেই, তাহলে কেন সব সময় নলিনীর এরকম মুখ শুকনো থাকে? হাসে না কেন মেয়েটা? আমি আড়াল থেকে লক্ষ্য করেছি। বৌদি সবকিছু আমার মন গড়া কল্পনা নয় সমরেশ, তুমি বিশ্বাস করো, সামথিং ইজ রং। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এর সাথে সাথে রঙনও যা শুরু করেছে। হ্যাঁ, শুরু করেছে মানে রীতিমতন অসভ্যতা শুরু করেছে। আমি তো বুঝতেই পারি না যে ওইটুকু একটা বাচ্চা ছেলেকে এত হিংসে করার কি আছে। এতটা করা হয়েও না সমরেশ, এই বয়স ওর। তার উপর একবার তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, খুব গিয়েছিল, দুদিন পরেই আবার সুসুর করে বাড়ি ফিরে এসেছিল, চলে গিয়েছিল। সমরেশ, রমন ছোট্ট থেকে খুব ইনসিকিউর, কনফিউজড। এর জন্য ওকে দোষও দেওয়া যায় না, যায় কি? রতনকেও হিংসে করতেই পারে। ও তোমাকে খুব ভালোবাসে সমরেশ। আমি বুঝি বৌদি সেটা, আমি জানি যে একসময় ওর মাকে নিয়ে ওর মনে প্রচুর সমস্যা ছিল। তুমি তো জানো আমি সেই সময় ওকে কোনোদিন কোনো কড়া কথা বলিনি। কিন্তু বৌদি আজকে যেটা করছে রতনের সঙ্গে, সেটা কখনো সমর্থনযোগ্য নয়। মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে না, এটা তো স্বার্থপরতা। তাহলে এতদিন কি শিক্ষা দিলাম ওকে আমরা? আমি বুঝতে পারি না বৌদি, কেন মানে আজকের ছেলেমেয়েরা কেন এত কমপ্লিকেটেড? তুমি লেখক হয়ে এই কথা বলছো? দুই প্রজন্মের মধ্যে বোঝাপড়ার এই টানাপোড়েনি চিরকালের কথা সমরেশ, নয় কি?